প্রধান উপদেষ্টার ঘোষণা মতে নির্বাচনের ঠিক আর ৬ থেকে ৭ মাস বাকি আছে। তার আগে মব ভায়োলেন্সের মাধ্যমে মানুষ হত্যা কতটা আইনশৃঙ্খলার উন্নতির ইঙ্গিত করছে। এরই মাঝে দলগুলোর মধ্যে ঐক্যর ভাটা যেমন আছে, তেমনি আগামী সরকারের হাতে সংস্কার রক্ষা নিয়েও দেখা যাচ্ছে নানা শঙ্কা। এসব নিয়ে আজকের ভোটের ট্রেন্ড, সঙ্গে আছি নাজমুস সাকিব। আজ আমাদের সঙ্গে আলোচনার জন্য যুক্ত আছেন এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু, যুক্ত হবো তার সঙ্গে। আমরা শুরুতে একটু জানতে চাই যে সাম্প্রতিককালে একটা বড় আসলে ঘটনা ঘটলো, যে একজন মানুষকে কয়েকজন মিলে পিটিয়ে মারলো, অর্থাৎ আমরা যেটাকে আসলে মব ভায়োলেন্স নামে আখ্যায়িত করছি। এই যে একটা বড় সময় পরে, অর্থাৎ গত আগস্টের পরে 1 বছর এই সরকারের পার হতে যাচ্ছে আগামী আগস্টে, এই এতদিন পরও আসলে এই জিনিসটা আসলে কেন দেখা যাচ্ছে এবং সেই সাহসটা মানুষ আসলে কেন পাচ্ছে? আসলে যেই ভিডিওটা আমরা দেখেছি সোশ্যাল মিডিয়াতে, এটা খুবই বেদনাদায়ক। অনেকে আছেন এটা দেখতেও মানে ট্রমাটাইজ হয়ে যাচ্ছেন, দেখতে পাচ্ছেন না। এটা এর দুঃখ প্রকাশ করা বা এর মর্মবেদনা প্রকাশ করার কোনো ভাষা নেই। আমাদের এই যে একটা প্রবণতা, যে আমার হাতে যখন ক্ষমতা আসবে আমি চাঁদাবাজি করব, দখলবাজি করব, এবং যার উপরে আমার ক্ষোভ থাকবে তাকে নৃশংসভাবে হত্যা করব বা নৃশংসভাবে তাকে নির্যাতন করব, এটা আমাদের সমাজ আজকে নতুন না। আমরা অতীতেও দেখেছি বিভিন্নভাবে প্রতিপক্ষকে এভাবে মব ভায়োলেন্সের মাধ্যমে বা নৃশংসতার মাধ্যমে করা হয়েছে। আমরা শুধু আজকে যে জিনিসটা বারবার মনে আসছে, যে দেখেন শেখ হাসিনার বিরুদ্ধে যে গণ অভ্যুত্থানটা হয়েছে তার একটা প্রধান কারণ ছিল যে গণহত্যা। এই যে নৃশংস গণহত্যা পুলিশ করেছে, কাছ থেকে গুলি করে মেরেছে, তারপরে আপনার ভ্যান থেকে একটা জীবন্ত মানুষকে ফেলে দিয়ে হত্যা করেছে, তারপরে মেরে পুড়িয়ে দিয়েছে। এই নৃশংসতাগুলোর কারণেই কিন্তু মানে শেখ হাসিনার শাসনের বিরুদ্ধে মানুষ ক্ষুব্ধ হয়েছে এবং এক পর্যায়ে গণ অভ্যুত্থানের সৃষ্টি হয়েছে। আমাদের যারা আমরা আজকে রাজনৈতিক দল আকারে আছি, যারা গণ অভ্যুত্থানের পক্ষের শক্তি, তারা যদি একই রকম আচরণগুলো করি, অর্থাৎ আমাদের নৃশংসতা যদি শেখ হাসিনার নৃশংসতার সমকক্ষ হয় বা শেখ হাসিনার নৃশংসতাকেও হার মানিয়ে যায়, তাহলে মানুষ কিন্তু শেখ হাসিনার নৃশংসতার কথা ভুলে যাবে এবং নতুন করে আরেক ফ্যাসিবাদের কথা বা বর্তমান রেজিমকে বা আমাদেরকেই তারা ফ্যাসিবাদ হিসাবে তখন ট্রিট করা শুরু করবে নতুন প্রজন্ম। সুতরাং এই জায়গাটা খুবই অ্যালার্মিং। যেই ঘটনাটা ঘটেছে, আপনি যেটা বলছেন কেন মানুষের মধ্যে এই প্রবণতাটা এখনো আছে, একটা তো হচ্ছে যে এই যে তারা একসময় মজলুম ছিল, একসময় তারাই এই জুলুমের শিকার হয়েছে, এটার কারণে তাদের মধ্যে একটা ক্ষোভ বিক্ষোভ থাকতে পারে, এটা একটা কারণ। আরেকটা হচ্ছে এই যে তারা বিজয়ী হয়েছে, এটার একটা অহংকার, এটার একটা দাপট বা এটার একটা শক্তি প্রদর্শনের মানসিকতা এখানে কারণ হিসেবে থাকতে পারে। আমরা সবসময় জানি যে গণ অভ্যুত্থানের মাধ্যমে যে ক্ষোভটা তৈরি হয়, বিজয়ের পরে এই ক্ষোভটাকে আস্তে আস্তে প্রশমিত করে আনতে হয় এবং এটার ক্ষেত্রে সবসময় ভূমিকা রাখতে হয় পুলিশকে, আইন শৃঙ্খলা বাহিনীকে এখানে ভূমিকা রাখতে হয়, মানুষ যাতে আস্তে আস্তে স্বাভাবিক পর্যায়ে ফিরে আসে। তো আমরা যে দুঃখজনকভাবে যে জিনিসটা দেখছি, সেটা হচ্ছে সরকার এই ক্ষোভ প্রশমনের জন্য যে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা দরকার, সেটা করতে একদিকে কিছুটা ব্যর্থ হয়েছে, আরেকদিকে গণ অভ্যুত্থানের পক্ষে সকল শক্তিকে মানে ঐক্যবদ্ধ করে যে আমাদের এই ঐক্যটা আরও লম্বা সময় করে ধরে রাখা, আমরা যাতে কারো প্রতি নৃশংস না হই, আমরা যাতে কারো প্রতি পাশবিক আচরণ না করি, আমরা যাতে আমাদের ঐক্যটা ধরে রেখে আমাদের শত্রুর মোকাবেলায় আমরা যাতে ঐক্যবদ্ধ থাকি, এই কাজটা করার একটা বড় দায়িত্ব ছিল সরকারের উপরে। কিন্তু মঞ্জু ভাই, আমরা তো দেখেছি যে গত বছর, অর্থাৎ এই যে জুলাই আগস্টের পরপর প্রচুর পরিমাণে মব ভায়োলেন্স দেখা গেছে। সেটা তো আসলে একটা প্রেক্ষাপট ছিল যে ঠিক জুলাই আগস্টের পরে আইনশৃঙ্খলা বাহিনীও নড়বড়ে ছিল, কিন্তু 1 বছর পর এসে আসলে আইনশৃঙ্খলা বাহিনীকে কেন শক্ত করা যাচ্ছে না? আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপারে যেই কার্যকর পদক্ষেপটা নেওয়া দরকার ছিল, সেটা আমি মনে করি সরকার নিতে ব্যর্থ হয়েছে। প্রথমত হচ্ছে যে সেনাবাহিনীকে আপনি স্ট্রাইকিং ফোর্স হিসাবে মাঠে রেখেছেন, আবার পুলিশকে আপনি সঠিকভাবে, পুলিশের যে মনোবলটা ভেঙে গেছে বা পুলিশের যেই নৈতিকভাবে পুলিশ দুর্বল হয়ে পড়েছে, সেটাকে উজ্জীবিত করার জন্য কোনো পদক্ষেপ নেওয়া হয় নাই। আমরা যেটা বলেছিলাম যে পুলিশের মধ্যে একটা শুদ্ধি অভিযান চালানো, পাশাপাশি নতুন করে পুলিশ রিক্রুট করা এবং প্রয়োজনে আপনার যারা রিটায়ারমেন্টে চলে গেছেন, যাদের এখনও কর্মক্ষমতা আছে, পুলিশ, বিজিবি বা আনসারের মধ্যে যারা এরকম রিটায়ারমেন্টে গেছেন, তাদেরকে খণ্ডকালীন সময়ের জন্য হলেও এনে
একটা আইন শৃঙ্খলা পরিস্থিতিটা সুন্দরভাবে একটা স্টাবলিশড করা। এখন যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে যে যখনই কোনো ধরনের ফ্যাসিবাদের দোষর বা ফ্যাসিবাদের চিহ্ন যেখানে আছে সেখানে যখন মানুষ ক্ষোভ প্রকাশ করছে, সেখানে আমরা পুলিশকে এক ধরনের নৈতিকভাবে দুর্বল দেখতে পাচ্ছি। এই জায়গাটা যদি সরকার একটা স্ট্রং পজিশন নিত, এবং পাশাপাশি আমরা যে অসুবিধাটা এখনও মানুষের মনে ক্ষোভটা রয়ে গেছে, সেটা হচ্ছে ফ্যাসিবাদের দোসররা বিভিন্ন জায়গায় এখনও তারা ফ্যাসিলিটেটেড হচ্ছে, ইভেন বিভিন্ন রাজনৈতিক দলেও তারা আশ্রয় নিচ্ছে। ফলে এটার ফলে মানুষের মধ্যে কিন্তু ক্ষোভটা এখনও বিরাজমান, এবং মানুষের মধ্যে একটা ধারণা যে কোনো না কোনো কারণে হোক, যার কারণেই হোক, ফ্যাসিবাদের দোসররা এখনও বিভিন্ন জায়গায় ঘাপটি মেরে আছে। এবং যেহেতু সীমান্তের ওপার থেকে শেখ হাসিনা এবং তার দোসররা অনবরত হুমকি দিয়ে যাচ্ছে, ফলে এক ধরনের ভীতি বা এক ধরনের ক্ষুব্ধতা মানুষের মধ্যে এখনো বিরাজমান। এই জিনিসটা যতক্ষণ পর্যন্ত নিরসন না হবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু এই ক্ষোভটা নানাভাবে কিন্তু একটা বিষয় তো স্পষ্ট, যেমন প্রধান উপদেষ্টা যেটা বলছেন যে নির্বাচনের যে ঘোষিত সময় ফেব্রুয়ারি, সেটার আসলে 6 থেকে 7 মাস পরে আসলে বলা যায় যে জাতীয় নির্বাচন। কিন্তু তার আগে যে এই যে একটা অবস্থা তৈরি হয়েছে আইন শৃঙ্খলা পরিস্থিতির, নির্বাচনে কি আসলে এই ধরনের অবস্থা তাহলে তৈরি হতে পারে না? হ্যাঁ, এটা তো অবশ্যই, এটা তো বিরাট একটা আশঙ্কা। আমি তো নির্বাচনের জন্য এখন একটাই বাধা দেখি, বা একটার মধ্যে দুইটা বাধা দেখি। প্রথম বাধা হচ্ছে যে এই আইন শৃঙ্খলা পরিস্থিতি যদি এরকম অবনতি হতে থাকে, অর্থাৎ আপনাকে আমি যেটা বলি, যেমন চাঁদাবাজির ঘটনা তো ঘটছে, কিন্তু একটা হত্যাকাণ্ড, নৃশংসতা, বা আপনি ধরেন এই হত্যাকাণ্ডটা ঘটেছে কিন্তু আরও 2 দিন আগে, কিন্তু এটার ছবি আসার পরেই আমরা কিন্তু সতর্ক হয়েছি। তাহলে ছবি আসার আগ পর্যন্ত স্থানীয় পুলিশ বা প্রশাসন কেন ব্যবস্থা নিল না? কিংবা যে রাজনৈতিক দল তাদেরকে বহিষ্কার করেছে, তারা কেন এটা সোশ্যাল মিডিয়াতে বা পাবলিক স্ফেয়ারে আলোচনা আসার আগেই তারা বহিষ্কার করলো না? অর্থাৎ বোঝা যাচ্ছে এই জায়গাগুলোতে কিন্তু রাজনৈতিক দল এবং সরকার দুজনেরই অনেক দুর্বলতা থেকে যাচ্ছে। যে কোনো কিছু পাবলিকলি আলোচনায় না আসা পর্যন্ত কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না। সুতরাং আগামী দিনে নির্বাচনকে নিয়ে যখন একটা উত্তেজনা তৈরি হবে, যেমন দেখেন আজকে এবং গতকাল রাত থেকে কিন্তু ব্যাপক উত্তেজনা তৈরি হচ্ছে। বিশেষ করে আমি দেখেছি বিএনপির বিরুদ্ধে একটা ক্ষোভ, প্রতিবাদ সকল রাজনৈতিক দলগুলো মানে প্রকাশ করছে। তো এটা তো ঘটবে, এটা তো স্বাভাবিক। ইলেকশন আসলে তো এটা আরও বেশি ঘটবে, কারণ ইলেকশন আসলে দেখা যাবে যে নানা রকমের পোলারাইজেশন হবে, জোট হবে, নানা জনের বিরুদ্ধে স্লোগান হবে, নানা রকমের পরিস্থিতি হতে পারে। সুতরাং সেখানে যদি প্রশাসন সঠিকভাবে ভূমিকা না রাখে, তাহলে কিন্তু ইলেকশন খুব ঝুঁকিপূর্ণ জায়গায় চলে যাবে। আর 2 নম্বর হচ্ছে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে একটা মানে একটা একে অপরের দিকে আঙ্গুল তোলার যে পরিস্থিতি হয়েছে, এবং একে অপরকে নাজেহাল করে, একে অপরকে ডিফেম করে মিছিল করার বা পোক করার যে প্রবণতাটা চলছে, এটা যদি না হয় তাহলে তো নির্বাচনে ভয়াবহ অবস্থা তৈরি হতে পারে। তো সুতরাং সব মিলিয়ে আমি মনে করি নির্বাচনের জন্য একটা প্রধান বাধা হচ্ছে রাজনৈতিক দলগুলোর একে অপরের যে দূরত্বটা তৈরি হচ্ছে, এই দূরত্বটা কমে আসা দরকার। যেমন জামাতের তরফ থেকে আজকে বলা হয়েছে যে বিএনপি ঐকমত্যে পৌঁছায় না নির্বাচন পিছিয়ে দেওয়ার উদ্দেশ্যে। এমন ধরনের অভিযোগ আসলে আমরা অন্যান্য দল যেগুলো আছে তাদের থেকেও শুনি। কি বলবেন যে আগামীর যে নির্বাচন, সেটা কি আসলে একটা অনৈক্যের মধ্য দিয়ে নির্বাচনটা অনুষ্ঠিত হবে? ঐকমত্য কমিশনে তো আমাদের নানা যুক্তিতর্ক চলছে। আমরা আসলে একটা ঐকমত্যে পৌঁছাতে চাই, এবং সেই ঐকমত্যের জায়গাগুলো কিছু ফান্ডামেন্টাল সংস্কারকে কেন্দ্র করে। আমি মনে করি না যে এই ঐকমত্যে কমিশনে যে মতভিন্নতা বা যুক্তিতর্ক হচ্ছে, এটার সাথে নির্বাচন আগানো পিছানোর কোনো সম্পর্ক আছে। কারণ আমাদের ধারণা যে আগস্টের মধ্যেই আমরা একটা নির্ধারিত ঐকমত্যে আমরা পৌঁছাতে পারবো। আর যে সমস্ত বিষয়ে আমরা ঐকমত্যে পৌঁছাতে পারবো না, সেই বিষয়টাও আমরা জাতির কাছে পরিষ্কার করে দিব যে কোন কোন বিষয়ে আমরা কারা কারা ঐকমত্য হয়েছি, কারা কারা হয় না। এটার সাথে নির্বাচনের খুব বেশি সম্পর্ক আছে বলে আমি মনে করি না। কারণ আমরা এখানে যে সিদ্ধান্তগুলো হবে, সেগুলো বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে কিন্তু আলোচনাটা আর একটু জটিল। কিন্তু মঞ্জু ভাই, মৌলিক সংস্কারের ব্যাপারে যদি দলগুলো আসলে ঐকমত্যে বসতে না পারে, তাতে আসলে লাভ ক্ষতি কার? আসলে না, প্রথম কথা হচ্ছে ক্ষতি সবার, লাভ তো এখানে আমি দেখি না। আমি দেখি যে ধরেন আমি যদি একদম স্পষ্ট করে বলি, সেটা হচ্ছে একটা পক্ষকে আমরা দেখতে পাচ্ছি যারা কিছুটা অনীহা প্রকাশ করছেন, কিন্তু ওনাদের 31 দফার মধ্যে কিন্তু সমস্ত ঐক্য মানে সংস্কারের যে কথাগুলো এসেছে সে কথাগুলো আছে। যেমন ধরুন ওনাদের সংস্কারের মধ্যেই 4র্থ বা 5ম দফার মধ্যেই 70 অনুচ্ছেদের সংশোধনের কথা ওনারাই বলেছেন। ওনাদের 5ম বা 6ঠতে কিন্তু ওনারাই প্রধানমন্ত্রীর মেয়াদ
পরপর দুইবারের বেশি অর্থাৎ 10 বছরের বেশি না হওয়ার বিষয়টা ওনারাই বলেছেন। উচ্চকক্ষ নিম্ন কক্ষের মানে 2 কক্ষ বিশিষ্ট সংসদের কথা ওনারাই বলেছেন। প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি এবং আইন বিভাগ, বিচার বিভাগের মধ্যে যে ভারসাম্য এবং ক্ষমতার বিকেন্দ্রীকরণের কথা কিন্তু ওনারাই বলেছেন। সুতরাং এখানে যেটা বোঝা যাচ্ছে যে আমরা অঙ্গীকার করেছি যে 31 দফা সংস্কার আমরা করব, কিন্তু আমরা যখন দেখছি যে বাস্তবায়নের জন্য যখন এগুলো টু দ্য ক্যাটাগরি ওয়াইজ যখন আলোচনা হচ্ছে, তখন কারো কারো মধ্যে অনীহা প্রকাশ হচ্ছে। তো এই জিনিসগুলো নিয়ে কিন্তু যুক্তিতর্কে আমরা কিছু কিছু জায়গায় তো আমরা একমত হতে পেরেছি, আর বাকি যেগুলো আছে সেগুলো তো আমরা আশাবাদী যে আমরা একমত হতে পারবো। প্রসঙ্গ হচ্ছে যেমন প্রধানমন্ত্রী পরপর 2 মেয়াদ থাকবেন বা এই বিষয়টা, তো এটা তো ইলেকশনের সাথে কোনো কিছু রিলেটেড না, এটা তো পরবর্তী পার্লামেন্টের বা আমাদের একটা নীতিগত সিদ্ধান্তের ব্যাপার, এবং সেটা নিয়ে আমরা একটা জুলাই সনদ তৈরি করব। এরপরে ধরেন যে বিষয়টা আসছে যে একটা কমিটি করার ব্যাপার আমরা বলেছি যে সাংবিধানিক পদ যেগুলো আছে, সংবিধিবদ্ধ পদ যেগুলো আছে সেগুলোর নিয়োগের ব্যাপারটা একটা কমিটির মাধ্যমে হবে। এটা তো একটা একমত হওয়ার জায়গার ব্যাপার আছে, এটার সাথে ইলেকশন আসা যাওয়ার, ইলেকশনের উপর এটার উপর নির্ভর করছে না, এটা নির্ভর করছে নেক্সট গভর্নমেন্টকে একটা দায়িত্বশীল জায়গায় পরিচালনার ক্ষেত্রে। তো এখন এতদিন পর্যন্ত আমরা সবাই বলে এসেছি যে সরকারের ক্ষমতাকে ভারসাম্যপূর্ণ করতে হবে। তো ভারসাম্যপূর্ণ করার মানে কি? মানে হচ্ছে প্রধানমন্ত্রী এককভাবে ক্ষমতা ভোগ করতেন, ওনার ক্ষমতা কমিয়ে ভাগ ভাগ করে বিভিন্ন জনের মধ্যে এটা ডিস্ট্রিবিউট করে দেয়া। অথচ দেখেন সংস্কারের আলোচনা যখন যাচ্ছে তখন বিএনপি বলছে যে তারা আমরা নাকি নির্বাহী বিভাগের ক্ষমতা হ্রাস করতে চাচ্ছি। তাহলে তো এটা তো কন্ট্রাডিক্টরি হচ্ছে। ওনারা নিজেরাই বলছেন ক্ষমতার ভারসাম্য আনতে চান, আর ক্ষমতার ভারসাম্য আনতে গেলে তো কারো থেকে কমিয়ে আরেকজনের কাছে ডেলিগেট করতে হবে। সুতরাং এই আলোচনাগুলো আমরা যখন সংস্কার কমিশনে বা ঐক্যমত কমিশনে আমরা করছি, তখন কিন্তু আমাদের পক্ষে জনমতও তৈরি হচ্ছে। আবার আমাদের রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা পোলারাইজেশন তৈরি হচ্ছে। আপনি ইতিমধ্যে দেখবেন যে সংস্কারের পক্ষে কারা কারা, সংস্কারের বিপক্ষে কারা কারা, এই ধরনের একটা কিন্তু পোলারাইজেশন অলরেডি তৈরি হয়েছে। কিন্তু এটা কোনো নির্বাচনের তারিখকে ক্ষতিগ্রস্ত করবে না, কারণ নির্বাচন কিন্তু একটা শঙ্কা আসলে দেখা যাচ্ছে, যেমন ইসলামী আন্দোলন বাংলাদেশ বলছে যে আগামীতে যে সংস্কারগুলো হবে সেগুলো পরবর্তী যে রাজনৈতিক দল সরকারে আসবে তারা আসলে কতটা রাখবে সেটা নিয়ে আসলে শঙ্কা প্রকাশ করেছে। এর মানে কি যেই সংস্কারগুলো আপনারা করছেন এখন সেটা আসলে আগামীর রাজনৈতিক সরকার কি রাখা না রাখা নিয়ে কেন শঙ্কা তৈরি হচ্ছে? শঙ্কা তো এই যে এখনই তো শঙ্কা তৈরি হচ্ছে, কারণ যারা ওই 31 দফা বাস্তবায়নের প্রতিজ্ঞা করেছিল, অঙ্গীকার করেছিল, তারাই যখন এখন দেখা যাচ্ছে যে এটা নিজেদের দাবিগুলাই বাস্তবায়নের জায়গায় একটু সংশয় তৈরি করছে, তখনই তো একটা আশঙ্কা তৈরি হয়ে যায় যে এখনই ওনারা অনাগ্রহী, ক্ষমতায় গেলে যদি ওনারা আরও অনাগ্রহী হন। আর আমাদের দেশে তো এই ধরনের একটা অবিশ্বাস আগে থেকেই তৈরি আছে। 90-এ আমরা যখন 3 জোটের রূপরেখা ভিত্তিতেই কিন্তু কেয়ারটেকার সরকারের অধীনে একটা নির্বাচনের মাধ্যমে সরকার গঠিত হয়েছিল। আমরা কি দেখলাম? আমরা দেখলাম 90-এর পরে সেটা কেউ বাস্তবায়ন করেন নাই। শেখ হাসিনা দেখেন, আপনি বলেছিল 10 টাকার সেটা চাল খাওয়াবে, ঘরে ঘরে চাকরি দিবে, উনি ওনার নির্দিষ্ট বয়সের পরে উনি আর দায়িত্ব পালন করবেন না, একটা প্রতিশ্রুতিও তো উনি রাখেন নাই। অর্থাৎ ক্ষমতায় যাওয়ার আগে অনেক ভালো ভালো প্রতিশ্রুতি সবাই দেন, কিন্তু ক্ষমতায় গিয়ে রাখেন না। এটা আমাদের এই বেশ কয়েকটা সরকারের বেশ কয়েকটি দলের ব্যাপারে এটা অনেকটা মানুষের একটা সন্দেহ তৈরি হয়ে গেছে অলরেডি। সেই জন্যই আমরা চাচ্ছি আমাদের ঐক্যমত্যে একটা জাতীয় সনদ তৈরি হবে, এবং এই সনদটাকে সাংবিধানিকভাবে বা আমাদের মধ্যে একটা ন্যাশনাল ডিক্লারেশন থাকতে হবে যে আমরা যেই ক্ষমতায় যাই, যারাই সরকার গঠন করে তারা যাতে এই গাইডলাইনগুলো মেনে চলে। এখন যদি উনি যদি সেটা বিশ্বাসঘাতকতা করেন, সেটা যদি মেনে না চলেন, তাহলে আবার আমাদেরকে রাজপথে আন্দোলন করতে হবে, আমাদেরকে জনগণের কাছে যেতে হবে, এবং জনমত নিয়ে জনগণের সমর্থন নিয়ে কিন্তু আমাদেরকে পরবর্তীতে এটা নিয়ে একটা গণ আন্দোলন গড়ে তুলতে হবে। পিআর পদ্ধতির নির্বাচনটা আসলে আমরা দেখতে পাচ্ছি যে বিএনপি ছাড়া অধিকাংশ দল চাচ্ছে, তাহলে সেই নির্বাচনটা এবছর আসলে বাস্তবায়নের সেটা কেন হচ্ছে না, কিংবা সেদিকে কেন যাচ্ছে না? পিআর পদ্ধতিটার ব্যাপারে কিন্তু প্রথম থেকে আলোচনাটা উঠেছিল, কিন্তু আমাদের যে সংস্কার কমিশন আছে তারা এখানে একটা সমঝোতামূলক অবস্থান নিয়েছিল। তারা বলেছিল যেহেতু আমাদের পার্লামেন্টের 2টা হাউস হবে, তো নিচের হাউসটাতে আমাদের ট্রেডিশনাল পদ্ধতিটা বহাল থাকুক, আর উপরের হাউসে এটা পিআর পদ্ধতিতে হবে। কারণ পিআর পদ্ধতিটা আমরা বুঝতে পারছি যে দলগুলোর প্রাপ্ত ভোটের পার্সেন্টেজ অনুসারে সিট বরাদ্দ হবে। এখন যখন সংস্কার কমিশনে এই আলোচনাটা উঠলো, তখন বিএনপি ওই প্রস্তাবটা মানতে চাচ্ছিল না, যে পিআরটা আপার হাউসেও তারা চায় না। তারা চায় যে আপার হাউসেও একই পদ্ধতির ভোটেরই
ভিত্তিতেই সিটগুলো বন্টন হবে। এখানেই ঝামেলাটা তৈরি হয়েছে। ফলে আগে আমরা যারা পিয়ারের পক্ষে ছিলাম, যে লোয়ার হাউসেও পিয়ার, তখন আমরা আমাদের আগের দাবিটাতে আমরা আবার ফিরে গেছি। কারণ আমাদের এখানে যুক্তি হচ্ছে সেটা হচ্ছে যে আমাদের বর্তমান প্রচলিত পদ্ধতি যেটা আছে, সেই পদ্ধতিতে আমরা এই যে 54 বছরের আমরা যে রাষ্ট্রটা আমরা দেখলাম সেখানে প্রত্যেকটা সংসদে একটা ভারসাম্যহীন অবস্থা তৈরি হয়ে যায়। তাই কখনো আওয়ামী লীগ একেবারে একচ্ছত্র অবস্থা, কখনো বিএনপি একচ্ছত্র অবস্থা। যদি পিয়ার থাকতো তাহলে কিন্তু এই একচ্ছত্র অবস্থায় ওনারা যেতে পারতেন না। আপনি ভোটের যদি কাউন্ট দেখেন 91, 96, 2001 বা 2008, আপনি দেখবেন আওয়ামী লীগ বিএনপি কারো ভোটই এই 30-40-এর পাশাপাশি তাদের পার্সেন্টেজটা থাকে। ধরে নিলাম যদি 40%ও তাদের ভোট হয়, তাহলে তারা কিন্তু সেই হিসাবে সংসদে সিট পায় 120 থেকে 130টার মতো। কিন্তু এই ফার্স্ট পাস দি পোস্ট সিস্টেমে তারা দেখা যায় এটা এক্সিট করে 200-250-এর উপরে চলে যায়। ফলে যখনই তারা 2/3 বেশি পেয়ে যায়, তখন তারা একচ্ছত্রভাবে ক্ষমতা ভোগ করে এবং এখানে একটা ফ্যাসিবাদ কায়েম হয় এবং আলটিমেটলি বাংলাদেশের গণতন্ত্র কিন্তু ভুলুণ্ঠিত হয়ে যায়। অর্থাৎ আমাদের যে রাজনৈতিক সংস্কৃতি এবং আমাদের যে ফার্স্ট পাস দি পোস্ট সিস্টেম ইলেকশন হচ্ছে, এটা ঘুরে ফিরিয়ে সবাইকে, যেমন আওয়ামী লীগ কিন্তু 2008 সালে কিন্তু গণতান্ত্রিকভাবে নির্বাচিত হয়েছিল, কিন্তু এসে কিন্তু তারা কিন্তু ফ্যাসিবাদের দিকে টার্ন করেছে। অর্থাৎ আগামীতে যদি ফ্যাসিবাদ আসলে কায়েম না হয়, তার জন্য আসলে আপনারা পিয়ার পদ্ধতিতে যাচ্ছেন। আমরা একেবারে শেষ পর্যায়ে অসংখ্য ধন্যবাদ, আপনি আমাদেরকে সময় দিয়েছেন। আমাদের সঙ্গে যুক্ত ছিলেন এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান ভূঁইয়া মঞ্জু। তিনি যেটা বলছিলেন যে আগামী নির্বাচন সেটা একটি ঐক্যের মধ্য দিয়ে যদি যায়, সেক্ষেত্রে ফ্যাসিবাদ মুক্ত একটি বাংলাদেশ আগামীতে মানুষ উপহার পেতে পারে। আজকের মতো ভোটের ট্রেন শেষ করবো। আগামীকাল নতুন কোনো বিষয়ে আলোচনা হবে। শুভরাত্রি।